ধরুন একটি কুয়োতে একটি শামুক আছে, আর সেই কুয়োটার উচ্চতা হচ্ছে 20 মিটার। এখন গল্পটা হচ্ছে দিনের বেলায় সেই শামুকটি 5 মিটার ওপরে ওঠে, 5 মিটার ওপরে ওঠে, আর রাত্রিবেলায় সে 4 মিটার নিচে নেমে যায়। তাহলে 20 মিটার ওপরে উঠতে, অর্থাৎ কুয়োটার বাইরে বেরোতে তার কতদিন সময় লাগবে? কি মনে হচ্ছে? আপনি নিশ্চয়ই সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন শুরু করে দিলেন যে 5 মিটার ওপরে উঠেছে, -4 মিটার, মানে নিট উঠলো 1 মিটার একদিনে। তাহলে ঠিক 1 মিটার যদি 1 মিটার করে যদি ওপরে প্রতিদিন উঠতে থাকে, তাহলে একদম ওপরে পৌঁছোতে 20 দিন সময় লাগবে। ব্যাস, এটা আপনি ভেবে নিলেন নিশ্চয়ই। আর ঠিক যেই মাত্র আপনি ভাবলেন, আপনি কিন্তু ট্র্যাপে পড়ে গেলেন, আপনি ফাঁদে পড়ে গেলেন, এবং উত্তরটা সম্পূর্ণ ভুল হয়ে গেল। আরেকটা প্রশ্ন, 10 দিনে 1410 লিটার দুধ এক দুধওয়ালা বিক্রি করে, তাহলে সে একদিনে কতটা দুধ বিক্রি করবে? না, আমি সলভ কি হবে সেটা জিজ্ঞেস করছি না। ধরুন ক্লাস 3-তে আপনি এই প্রশ্নটা দিলেন, আপনার ছাত্র কোন পদ্ধতিতে এটা করবে সেই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে পেডাগজির নিরিখে। আজকের যে এপিসোড সেটা এরকমই কিছু ফাঁদে ফেলা প্রশ্ন, যেটা আমাদের পরীক্ষার হলে বসে আমাদেরকে ভাবতে বাধ্য করে এবং ভুল পথে নিয়ে যায় আমাদেরকে। ঠিক সেই ধরনেরই কিছু ট্র্যাপে ফেলা প্রশ্ন কিভাবে শর্ট ট্রিক দিয়ে খুব সহজে এমসিকিউ থেকে উত্তরগুলো বের করব কিভাবে, তারই পদ্ধতিগুলো আলোচনা করব আপনাদের সাথে। আর যে প্রশ্নগুলোর কথা বলছি এগুলো সবই টেটে এসেছে। গত 22শে ফেব্রুয়ারি যে টেটটি হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল টেট স্পেশাল এডুকেটরদের জন্য, একই সিলেবাস, একই প্রশ্ন, সেই প্রশ্ন থেকেই অঙ্কের প্রশ্নগুলো তোলা হয়েছে এবং সেগুলোই আজকে সলভ করা হচ্ছে। সকলকে স্বাগত চ্যানেলে। আপনারা আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং প্রতিদিনের ক্লাস ঠিক নিয়ম করেই আপনারা ফলো করছেন। তাই আজকে যে অঙ্কগুলো করব, স্ক্রিনে প্রত্যেকটা অঙ্ক পরিষ্কারভাবে দেওয়া থাকবে এবং অঙ্কটা হওয়ার পর ঠিক একই রকম আরও একটা অঙ্ক আপনাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হবে। সেটা কিন্তু অবশ্যই আপনারা মোবাইলে একটা স্ক্রিনশট তুলে নেবেন, দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। শুরু করেছিলাম বন্ধুরা যে প্রশ্নটা দিয়ে। এবার দেখুন, দিনে উঠছে 5 মিটার, রাতে নামছে 4 মিটার, তাহলে প্রতিদিন ও কতটা উঠছে? 5 মিটার থেকে 4 মিটার বাদ দিলে 1 মিটার ওর প্রতিদিন ওঠার যে দৈর্ঘ্য সেটা। তাহলে এই 1 মিটার 1 মিটার করে প্রতিদিন 1 2 3 4 5 6 7 8 করে 14 দিনে সে কিন্তু 14 মিটার উঠল। 14তম দিনে অর্থাৎ 14 ডে যখন হচ্ছে তখন সে 14 মিটার উঠল। 15 ডে অর্থাৎ 15তম দিন যখন হচ্ছে তখন আরও 1 মিটার অর্থাৎ 15 মিটার উঠল। এইবার দেখুন কি হচ্ছে, ফাঁদে পড়তে হচ্ছে সবাইকে কিন্তু ঠিক এই জায়গাটায় এসে। 16তম দিনে আমরা যদি এই 5 মিটার করে উঠছে বলে 16তম দিনে যখন সে উঠছে 15 যোগ 5 মানে 20 মিটার। 20 মিটার সে উঠে গেল, আর কুয়োটার উচ্চতা কত? 20 মিটার, সে এখানে পৌঁছে গেল অলরেডি। তাহলে কি আর ওঠার দরকার আছে? কারণ সে তো অলরেডি বেরিয়ে যাচ্ছে, তাহলে পিছলে পড়ারও ব্যাপার নেই। তাহলে 16তম দিনে সে কিন্তু ওপরে অলরেডি উঠে যাচ্ছে, তাকে কিন্তু আর 17 18 19 20 দিন অতিবাহিত করতে হচ্ছে না। ঠিক এই জায়গাটাতেই কিন্তু বেশিরভাগ ভুলটা হয়। তাহলে 16তম দিনে সে 20 মিটার উঠে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 16 ডেজ। ঠিক একই রকম একটা অঙ্ক আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। আপনারা প্রত্যেকে সেটার একটা স্ক্রিনশট তুলে নিন এবং ঠিক একই উপায়ে নিজের বুদ্ধি খাটিয়ে করে ফেলুন, দেখি কেমন করছেন অঙ্কটা। কারণ এই ধরনের অঙ্ক প্রায়ই আসে আর প্রায় কিন্তু ভুল হয়ে থাকে। এরপরে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি, 10 দিনে 1410 লিটার দুধ বিক্রি করে এক দুধওয়ালা। 10 দিনে 1410 লিটার দুধ বিক্রি করে, তাহলে একদিনে সে কতটা দুধ বিক্রি করছে? ক্লাস 3-তে গিয়ে আমি ছাত্রকে এই প্রশ্নটা সলভ করতে বললাম। তাহলে সে প্রথমে কি করবে? সে কিভাবে সলভ করবে? কি উপায়ে? কোন অপারেশনটা এখানে হবে? যোগ হবে, গুণ হবে, ভাগ হবে, নাকি বিয়োগ হবে? কি করবে?
এটা তো আমরা প্রত্যেকে জানি যে এটা ভাগ হচ্ছে। তাহলে এই সলিউশনটা করতে গেলে প্রথমে কোন স্তরটা অতিক্রম করতে হবে? ওপরের এই প্রশ্নে ব্লুমের জ্ঞানীয় স্তরের কোন দক্ষতা প্রতিফলিত হয়েছে? সংশ্লেষণ নাকি জ্ঞান নাকি বোধগম্যতা নাকি বিশ্লেষণ? অর্থাৎ সিনথেসিস নাকি নলেজ নাকি কম্প্রিহেন্সিভ নাকি অ্যানালিসিস? তাহলে প্রথমে সে ছাত্রটি যখন দেখবে এই প্রশ্নটা তখন কিন্তু সে বোঝার চেষ্টা করবে যে এটা অ্যাকচুয়ালি কীভাবে কি সলভ করতে হবে, সে বোঝার চেষ্টা করবে। তাহলে প্রথমেই আমরা যে পেডাগজির দিক থেকে যদি দেখি ব্লুমের যে লেভেলগুলো, যে স্তরগুলো, সেটা রয়েছে প্রথমে নলেজ, তারপরে কম্প্রিহেনশন, তারপরে অ্যাপ্লিকেশন, তারপরে অ্যানালিসিস, তারপর সিনথেসিস, তারপর ইভ্যালুয়েশন। তাহলে প্রথমে কিন্তু সে কিছু অ্যানালিসিসও করছে না, সিনথেসিসও করছে না, বা এখানে তার মুখস্থ নলেজ অর্থাৎ মুখস্থরও কোনো প্রশ্ন আসছে না। প্রথমে সে কী করছে? প্রথমে বিষয়টা বোঝার চেষ্টা করছে। সে কীভাবে করবে? তাহলে সে কম্প্রিহেন্ড করার চেষ্টা করছে। তাহলে এখানে যে স্তরটা গুরুত্বপূর্ণ বা যে স্তরটা কাজ হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 2, কম্প্রিহেনশন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। ঠিক এই ধরনেরই আরও একটি প্রশ্ন আপনাদের জন্য। এবার দেখুন এই প্রশ্নটা, একটা নাম্বার দেওয়া হয়েছে AA এটা একটা 5 ডিজিট নাম্বার এবং এটা 33 দ্বারা বিভাজ্য। তাহলে এরকম সংখ্যা কতগুলো তৈরি করা যাবে? তাহলে দেখুন বিভাজ্য অর্থাৎ বিভাজ্যতার নিয়ম কিন্তু আমাদের এখানে জানতে হবে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই কারণে অঙ্কটা, যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলো দিয়েই আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো এবং একদম কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবো। তবে কিছুটা কনসেপ্ট আছে সেটাতে একটু সময় লাগবে, সেটা আপনারা একটু দেখে নিন যে কিভাবে আমরা অঙ্কটা খুব সহজে করব। খুব ইন্টারেস্টিং অঙ্কটা। এখানে কি আছে? AA এই নাম্বারটা লেখা থাকলো, আর কি বলেছে 33 দ্বারা ডিভাইজেবল অর্থাৎ ভাগ করা যায়, বিভাজ্য। 33 মানে সংখ্যাটা নিশ্চয়ই 3 দ্বারাও বিভাজ্য হবে, 11 দ্বারাও বিভাজ্য হবে। কারণ 33 দ্বারা বিভাজ্যতার নিয়মের তে যাওয়া সহজ নাকি 3 আর 11তে যাওয়াটা সহজ? আমরা 3 আর 11কে গুণ করলেই তো 33 পাই। তাহলে 3 দ্বারা বিভাজ্য মানে প্রতিটি সংখ্যার যোগফল অর্থাৎ ডিজিট সাম বলে আমি সংক্ষেপে লিখছি। এটা আমরা জানি। আর 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম এটাও আমরা জানি যে বিজোড় পজিশন রয়েছে সেটার সংখ্যাগুলোর যোগফল এবং জোড় পজিশনে যারা রয়েছে তাদের সংখ্যাগুলোর যোগফল বিয়োগ করলে যে সংখ্যাটা হবে সেটা 0 অথবা 11র গুণিতক হবে। এবার দেখুন 11 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখে নিই। এই সংখ্যাটা হচ্ছে AA BAA। এর অড পজিশনগুলো দেখুন, এটা এটা এটা। তাহলে A প্লাস B প্লাস A মাইনাস এর ইভেন পজিশনগুলো দেখুন, A প্লাস A ইজ ইকুয়াল টু 2A প্লাস B মাইনাস 2A B। এইটুকু ক্লিয়ার হলো? এটা আমরা 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুসারে কিন্তু কাজটা করছি। এখন এই B কিন্তু সিঙ্গেল ডিজিট, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এই এক অঙ্ক বিশিষ্ট যেহেতু সংখ্যাটা, তাহলে এই B নিশ্চয়ই 0 থেকে 9-এর মধ্যে হবে কোনো একটা নাম্বার। আর আমরা বিকে কি 0 বসাতে পারবো? এই বিটা কত হতে পারে? এই যে B এর মান কত হতে পারে? B এর মান 0 অথবা 11, কিন্তু B তো এক অঙ্ক বিশিষ্ট, তাহলে 11 কিন্তু এখানে হচ্ছে না। সুতরাং আমরা B ইকুয়াল টু 0 এটা কিন্তু লিখতেই পারি। তাহলে আমরা যদি এইভাবে লিখি AA 0 AA, এখন আমরা কি করব? এর মানটা কত হচ্ছে সেটা কিন্তু গেস করব। এখন A যদি 0 বসাই তাহলে কি হবে? কখনোই হবে না, কারণ A সংখ্যার বাদিকে শূন্যের কোনো ভ্যালু নেই, 0 0 0 0 হয়ে যাচ্ছে চলে। তাহলে A নট ইকুয়াল টু 0, আর A তো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 1 থেকে 9 পর্যন্ত সব সংখ্যাগুলো বসিয়েই আমাদেরকে দেখতে হবে
যে সেই সংখ্যাগুলো 33 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, আর 33 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সেটা আমরা কি করে দেখব? 3 দ্বারা বিভাজ্য এবং 11 দ্বারা বিভাজ্য হলে পরেই কিন্তু সংখ্যাটা 33 দ্বারা বিভাজ্য। এবার আপনারা দেখুন 1 আর 9 আমরা বসিয়ে বসিয়ে দেখছি। যদি 1 বসাই, এর মান 1 হিসেবে বসাচ্ছি, 1 1 0 1 1। 2 বসাচ্ছি, 2 2 0 2 2। কয়েক সেকেন্ড লাগবে, আমি জাস্ট ধীরে ধীরে করছি বলে সময়টা লাগছে। 3 3 0 3 3, 4 4 0 4 4। বি এর মান 5 5 0 5 5। বি এর মান 6 6 0 6 6। 7 7 0 7 7। 8 8 0 8 8। 9 9 0 9 9। তাহলে এই 9টা সংখ্যা আমরা লিখলাম। এইবার আমরা দেখব এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা 3 এবং 11 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য। প্রথমে আমরা 3 দিয়ে দেখব, কারণ 3 দিয়ে বিভাজ্যতা বের করাটা সহজ। 11 দিয়ে বিভাজ্যতা বের করা সহজ, তবে আগে 3 দিয়ে দেখে নেব, মানে সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা। 4টে 1, এটা হবে না, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, যোগফল 4। 1 2 3 4, 4 8, 3 দ্বারা বিভাজ্য নয়, বাদ। 3 দ্বারা বিভাজ্য নয় মানে সেটা 33 দ্বারা বিভাজ্যও হবে না, কারণ 3 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য হতে হবে। 4টে 3, এটা 3 দ্বারা বিভাজ্য হবে এবং 11 দ্বারাও বিভাজ্য হবে। দেখুন সংখ্যাটা 33 33, অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে, দেখেই বলা যাবে কিন্তু 11 দ্বারা বিভাজ্য কিনা। আর সংখ্যার অঙ্কগুলো যোগ করে কিন্তু আমরা বলে দিতে পারবো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। এটা 3 দ্বারা বিভাজ্য নয়। 4টে 6, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। সরি, 4টে 4, এটা 3 দ্বারা বিভাজ্য নয়। 4টে 4 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, 4 4 16 হয়ে যাচ্ছে, তাহলে এটা 4টে দ্বারা 3 দ্বারা বিভাজ্য নয়। এইবার 4টে 7, 4 7 28, এটাও 3 দ্বারা বিভাজ্য নয়। 4টে 8, 4 8 32, এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। 4টে 9, অবশ্যই এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কটা সংখ্যা পেলাম? 1টা, 2টো, 3টে। সঠিক উত্তর বি। এই 3টে নাম্বার 3 এবং 11 দ্বারা বিভাজ্য, সেই কারণে সেটা 33 দ্বারাও বিভাজ্য। তাহলে কত সিম্পল হয়ে গেল না অঙ্কটা, এবং খুব বেশি হলে অঙ্কটা করতে 11 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। আমি ভেঙে ভেঙে দেখালাম, সেই জন্য এতটা সময় লাগলো। ঠিক একই রকম আরও একটা অঙ্ক আপনাদের জন্য রইল। আর প্রশ্নটা সলভ করে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন কোয়েশ্চেনের নাম্বার দিয়ে যে কার কত উত্তর এলো। পরের অঙ্কটা দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা কিন্তু প্রায়ই আসে টেটে, নাম্বার সিস্টেম থেকে, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার ওপর। আমরা কি জানি, মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার এর কিন্তু ফ্যাক্টর দুটো, 1 আর সেই প্রাইম নাম্বারটাই। যেমন যদি ধরি 5, এর উৎপাদক কটা? একটা, এর ফ্যাক্টর দুটো, একটা 5 এবং একটা সে নিজেই, মানে এই দুটো সংখ্যাকে দিয়ে ভাগ করলে পুরোপুরি ভাগ হয়। এটা হচ্ছে প্রাইম নাম্বারের বা মৌলিক সংখ্যার বেসিক একটা প্রপার্টি। এর দুটোই ফ্যাক্টর, 1 আর সেই সংখ্যা। এই যে প্রপার্টি, এই নিয়মটাকে কাজে লাগিয়ে কিন্তু যাবতীয় সমস্ত আমাদের অঙ্কগুলো আসবে। এবং এটা কিভাবে করছি সেটা দেখুন। এখানে একটা ছোট্ট বীজগাণিতিক ফর্মুলা রয়েছে, ভালো করে দেখুন। এ আর বি দুটো ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে, আরও কি বলেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে প্রাইম। তাহলে এখানে কোন প্রাইম বা মৌলিক সংখ্যা, তাহলে এখানে কোন শর্তটা ফুলফিল হবে? আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এই ফর্মুলাটা তো আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমরা তো এই ফর্মুলাটা প্রত্যেকেই জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এইবার যেহেতু গুণ আকারে আছে, তাহলে আমরা কি জানি যে প্রাইম নাম্বারের দুটোর মধ্যে যে কোনো একটা, এই যে নাম্বারটা গুণ আকারে আছে, তার মানে এর ফ্যাক্টরই দুটো হয়ে আছে। তাহলে এই ফ্যাক্টর প্রাইম নাম্বারের কি জানলাম আমরা, যে ফ্যাক্টর 1 এবং সেই সংখ্যা। তাহলে এটা গুণ আকারে আছে মানে একটা তো 1 হবেই, আরেকটা সেই সংখ্যা, কি সংখ্যা সেটা তো পরে বেরোচ্ছে, কিন্তু একটা তো 1 হবেই। তাহলে এই দুটোর মধ্যে কোনটা 1? এই দুটোর মধ্যে এ মাইনাস বি হলো 1। এ মাইনাস বি হলো, এ প্লাস বি হলো না কেন? এ প্লাস বি এই কারণে হলো না, কারণ এ গ্রেটার দ্যান বি, ন্যাচারাল নাম্বার বলেছে, সেই জন্য পরপর নাম্বারগুলো 1 2 3 4 5 6 7 8 করে। তাহলে এ গ্রেটার দ্যান বি, আর যেহেতু এ গ্রেটার দ্যান বি, সেহেতু এ প্লাস বি মানে মিনিমাম 3 হবে, কারণ 1
তারপরের সংখ্যাটা হচ্ছে 2, 1 আর 2 যোগ করলে 3 হয়। সেই জন্যই আমরা a আর a মাইনাস বি এই সংখ্যাটা ধরলাম 1। এবার আমরা a মাইনাস বির ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে এটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি মানে কত, 1 ইন্টু a প্লাস বি, সো ইকুয়াল টু a প্লাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে নাম্বার ডি। এই প্রাইম নাম্বার নিয়েই আরেকটা প্রশ্ন এসেছিল, সেটা দেখুন এবার। এক্স ওয়াই পজিটিভ ইন্টিজার, অর্থাৎ একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এক্স লেস দ্যান ওয়াই মানে এক্স ওয়াইয়ের থেকে ছোট, আর এক্স আর ওয়াই এর গুণফল প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা, গুণফল যেটা হবে সেটা হবে মৌলিক সংখ্যা। তাহলে এইচসিএফ অফ এক্স অ্যান্ড ওয়াই মানে গসাগু, এক্স এবং ওয়াই এর গসাগু যোগ এলসিএম অফ এক্স অ্যান্ড ওয়াই মানে এক্স এবং ওয়াই এর লসাগু কত হবে। খুব সুন্দর অঙ্কটা। তাহলে এখানে কিন্তু আমাদের তিনটে বিষয় খেয়াল রাখতে হবে। এক নম্বর, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার বেসিক যে প্রপার্টি, ফ্যাক্টর দুটো, এক এবং সেই প্রাইম নাম্বারটায় অর্থাৎ সেই সংখ্যাটা নিজে, এটা একটা বিষয় মনে রাখতে হবে। নাম্বার 2, যখন এক এবং অন্য যে কোনো নাম্বার, যে কোনো নাম্বারের এইচসিএফ মানে গসাগু হবে সবসময় এক, একের সাথে যে কোনো নাম্বারের গসাগু হবে এক। নাম্বার 3, একের সাথে যে কোনো নাম্বারের লসাগু হবে সেই সংখ্যাটা, ধরুন এখানে যদি আমি এক্স ওয়াই জেড যাই ধরি, তাহলে সেই সংখ্যাটাই হবে লসাগু। আর একের সাথে যদি ধরুন এক্স এর গসাগু নিই, তাহলে গসাগু হবে এক, আর একের সাথে যদি ধরুন এক্স এর লসাগু নিই, তাহলে লসাগু হবে এক্স। এই তিনটে প্রপার্টি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এই অঙ্কগুলো করার সময়। তাহলে এবার দেখুন আমরা কি করছি। এখানে আমরা ধরে নিলাম এক্স ইকুয়াল টু 1, আর ওয়াইটা হচ্ছে সেই প্রাইম নাম্বারটা, সেই মৌলিক সংখ্যাটা, আমরা জানি না সেখানে কি নাম্বার আছে। এক্স এর ভ্যালু ধরেছি 1 আর ওয়াই হচ্ছে প্রাইম নাম্বার। এখন দুটোর আমি এইচসিএফ করছি, তাহলে 1 আর ওয়াই এর এইচসিএফ হচ্ছে 1। এবার দুটোর এলসিএম করছি, 1 আর ওয়াই এর এলসিএম হচ্ছে ওয়াই, কারণ আমরা জানি 1 এর সাথে যে কোনো সংখ্যার এলসিএম যদি ধরি তাহলে সেই সংখ্যাটা হবে। আমরা তো প্রপার্টিগুলো আগেই জেনে নিয়েছি। এইবার সংখ্যা দুটোকে আমাদেরকে যোগ করতে হবে, এই দুটো সংখ্যাকে যোগ করতে হবে। তাহলে এর যোগফল হচ্ছে 1 প্লাস ওয়াই। তাহলে 1 প্লাস ওয়াই কোথায় আছে, নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব ইজি, জাস্ট সিম্পল প্রপার্টিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেই প্রপার্টিসগুলোকেই সঠিকভাবে অ্যাপ্লাই করলে কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আজ ঠিক এখানেই কিন্তু ভিডিওটা শেষ করব, কারণ এর থেকে বেশি করলে বেশি বড় হয়ে যাবে, অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে, আর মনোযোগটা ধরে রাখাও কিন্তু কঠিন হবে আপনাদের পক্ষে। তাই এর দ্বিতীয় পর্বটা আসছে পরবর্তী দিন, অর্থাৎ আগামীকাল। পরের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা সলভ করে নেব। আর যে অঙ্কগুলো আপনাদেরকে স্ক্রিনের মাঝে মাঝে দেখালাম সেগুলো কিন্তু অবশ্যই সলভ করে কমেন্টে জানাবেন। আর এপিসোডটা কেমন লাগলো, নতুন কিছু জানলে, নতুন কিছু শিখলে অবশ্যই কিন্তু সেগুলো কমেন্টে জানান। দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামীকাল পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, ধন্যবাদ।